একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংরেজি বই থেকে ইউনিট 8 লেসন 3 এ মাদার ইন মানভাইল এই গল্পটি আমরা আজকে আলোচনা করব। যেহেতু এই গল্পটি অনেক বড়, সেই জন্য আমরা দুইটা পর্বে আলোচনা করব। তো আজকে আমি ফার্স্ট পার্ট অর্থাৎ প্রথম পর্বে এর অর্ধেকটা আজকে আমি বুঝিয়ে দেব বাংলা অনুবাদ সহকারে, আর অবশ্যই কঠিন কঠিন শব্দের মিনিংগুলো আমি অবশ্যই বলে দেব। এবং তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। তো আমরা শুরু করছি। দ্য অরফানেজ ইজ হাই ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন্স। অরফানেজ মানে হচ্ছে এতিমখানা। তো অরফানেজটি অর্থাৎ এতিমখানাটি ক্যারোলিনা পর্বতমালার উচ্চে অবস্থিত। যদি এটা সহজভাবে বলি যে এতিমখানাটি আসলে মাউন্টেনে অবস্থিত। নামটা কি? ক্যারোলিনা। আই ওয়াজ দেয়ার ইন দ্য অটাম। আমি সেখানে শরতে গিয়েছিলাম। আই হচ্ছে গল্পের যে লেখিকা, ইনি কিন্তু শরতে ওই এতিমখানায় গিয়েছিলেন, যেটি পর্বতে অবস্থিত। আই ওয়ান্টেড কোয়াইট আইসোলেশন টু ডু সাম ট্রাভেলসাম রাইটিং। কোয়াইট মানে হচ্ছে শান্তি, আইসোলেশন একাকিত্ব, ট্রাভেলসাম মানে হচ্ছে কঠিন। অর্থাৎ আমি শান্তি একাকিত্ব চেয়েছিলাম কিছু কঠিন লেখার জন্য। এক কথায় পৃথিবীর সমস্ত রাইটাররাই যারা কবিতা, গল্প, উপন্যাস, সাহিত্য লিখে থাকে, সাহিত্য চর্চা করে থাকে, তারা অনেক সময় একাকিত্বে থাকতে চায়, শান্ত পরিবেশ চায় তাদের লেখার জন্য। তো লেখিকাও এখানে তার কঠিন লেখার জন্য এরকম একটা শান্ত এবং একাকিত্ব, আইসোলেশন অর্থাৎ একাকিত্ব, ট্রাভেলসাম মানে কঠিন, এরকম একাকিত্ব চেয়েছিলেন কঠিন কিছু লেখার জন্য। আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম ইন দ্য সাবট্রপিক্স। সাবট্রপিক্স মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, অর্থাৎ যেখানে গ্রীষ্মকাল বিদ্যমান থাকে। আর ব্লো আউট মানে হচ্ছে দূর করা। কি দূর করবে? ম্যালেরিয়া। যদি এটা অনুবাদ করি এটা এরকম হবে যে আমি পর্বতের বাতাস চাইছিলাম যাতে দীর্ঘ সময়ের জন্য সাবট্রপিক্সে অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে থাকার কারণে ম্যালেরিয়া দূর হয়। কারণ সেই সময় কিন্তু ম্যালেরিয়ার প্রকোপ ছিল, আর ম্যালেরিয়া হলেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলগুলোতে কিন্তু ম্যালেরিয়া দেখা দেয়। তো সেই জন্য একটা শান্ত সুন্দর পরিবেশ দরকার, বিশেষ করে পর্বতমালায়। ওখানে গেলে এটা কিন্তু ম্যালেরিয়ার হাত থেকে রক্ষা পাওয়া যায়। আই ওয়াজ হোমসিক টু ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পাম্পকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস। হোমসিক এটা মানে হচ্ছে কারো দেশের প্রতি, বাড়ির প্রতি, স্বদেশের প্রতি মন কাদা, এটা হচ্ছে হোমসিক। মানে দেশের প্রতি অত্যন্ত টান, জন্মভূমির প্রতি অত্যন্ত টান, মানে মন কাঁদে সবসময়, এটাকে বলা হয় হোমসিক। তাহলে এখানে বাংলা মিনিংটা এরকম হবে যে আমার বাড়ির জন্য মন কাঁদছিল, মানে আই ওয়াজ হোমসিক টু। কিসের জন্য মন কাঁদছিল? ফর দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর অ্যান্ড ফর কর্ন শক্স অ্যান্ড পাম্পকিনস অ্যান্ড ব্ল্যাক ওয়ালনাট ট্রিস। মানে অক্টোবরের ম্যাপলের লাল রং, ভুট্টার শক, পাম্পকিন মানে কুমড়ো, এবং ব্ল্যাক ওয়ালনাট গাছগুলোর জন্য। তার মানে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এখন প্রাকৃতিক দৃশ্য, তার যে জন্মভূমি, সেটার জন্য তার মন কাঁদছিল। তার মানে সেখানে সে ছুটে যেতে চায়। তো কিসের জন্য মন কাঁদছিল? সেটা হচ্ছে অক্টোবরে ম্যাপলের লাল রং আর ভুট্টার শখ, ভুট্টা ক্ষেত আর কি। কারণ ভুট্টার ক্ষেত যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে অনেক একটা প্রাকৃতিক দৃশ্য এখানে অবলোকন করা যায়। পাম্পকিনস মানে হচ্ছে কুমড়ো। তো এগুলোর জন্য আসলে এগুলো দেখার জন্যই লেখিকা কিন্তু মন কাঁদছে।
I found them all living in a cabin that belonged to the orphanage half a mile beyond the orphanage farm. আমি সেগুলো সবই পেয়েছিলাম একটি কেবিনে বাস করে, যা এতিমখানার ছিল। অর্থাৎ যে কেবিনটা লেখিকা ভাড়া করেছিল সেটা কিন্তু এতিমখানার, এবং সেটা এতিমখানা খামার থেকে আধা মাইল দূরে। তার মানে হচ্ছে লেখিকা যে কেবিনটা ভাড়া করেছিল এই কেবিনটা কিন্তু এতিমখানার যে খামার রয়েছে এই খামার থেকে আধা মাইল দূরে। When I took the cabin, I asked for a boy or man to come and chop wood for the fireplace. যখন আমি কেবিনটি নিয়েছিলাম তখন আমি একজন বালক অথবা একজন পূর্ণাঙ্গ অর্থাৎ পূর্ণবয়স্ক মানুষকে চেয়েছিলাম। কিসের জন্য চেয়েছিলাম? চপ মানে হচ্ছে কাটা, উড মানে হচ্ছে কাঠ কাটার জন্য তার একটা বালক বা একজন মানুষের প্রয়োজন ছিল। কিসের জন্য? ফর দ্য ফায়ার প্লেস, মানে তার চুল্লির জন্য। তোমরা অবশ্যই জানো যে ওই সমস্ত দেশে হচ্ছে প্রচণ্ড শীত ঠান্ডা থাকে, আর সেজন্য চুল্লি জ্বালিয়ে রাখতে হয় ঘরটিকে উত্তপ্ত রাখার জন্য। আগে তো আর এসি ছিল না, তো সেক্ষেত্রে এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই চুল্লি সবসময় জ্বালিয়ে রাখতে হয়। তো সেটার জন্য তার কাঠ কাটার প্রয়োজন হয়েছিল, আর এই কাঠ কাটার জন্য একটা বালক অথবা একজন পূর্ণবয়স্ক মানুষের প্রয়োজন ছিল। I looked up from my typewriter one late afternoon, a little startled. একটি পরন্তু বিকেলে আমি টাইপরাইটার থেকে উপরে তাকালাম একটু অবাক হয়ে। তো এই টাইপরাইটার হচ্ছে যেখানে তিনি টাইপ করেন। এখন তো অনেক কম্পিউটার হয়েছে বা এখানে টাইপ করতো, তো সে সময় কিন্তু টাইপরাইটার ছিল, এখনও টাইপরাইটার রয়েছে। এগুলো আসলে কোর্ট কাছারি সেখানে কিন্তু এখনও এই টাইপ রাইটার দিয়ে কাজ করা হয়। তো পরন্তু বিকেলবেলায় সে একটু অবাক হয়ে তার এই টাইপরাইটার থেকে উপরের দিকে তাকাইলো আর কি। তো তাকাতে কি হলো? A boy stood at the door, and my pointer dog, my companion, was at his side and had not barked to warn me. যখন উপরের দিকে তাকাইলো তখন একটা ছেলে দরজায় দাঁড়িয়েছিল, এবং আমার পয়েন্টার ডগ মানে আমার পোষা কুকুর, যেটা অর্থাৎ লেখিকার যে পোষা কুকুর, এটা লেখিকার একমাত্র সঙ্গী। এটা বলা হচ্ছে মাই কম্পেনিয়ন, অর্থাৎ সেটা কিন্তু ওই পোষা কুকুরটা ওই ছেলেটার পাশেই ছিল। হ্যাড নট বার্কড টু ওয়ার্ন মি, কিন্তু সে কিন্তু ঘেউ ঘেউ করেনি সতর্ক করার জন্য। কারণ একটা পোষা কুকুর যখন থাকে, একটা বাসায় যখন পোষা কুকুর থাকে বা আননোন যদি কাউকে দেখে, সে কিন্তু ঘেউ ঘেউ করে তার মালিককে সতর্ক করে দেয়। কিন্তু এখানে লেখিকা বলছেন যে আমার যে একমাত্র পোষা কুকুর, আমার একমাত্র সঙ্গী, সে কিন্তু এই বালকটিকে দেখে ঘেউ ঘেউ করে আমাকে সতর্ক করেনি। এই কথাটাই কিন্তু এখানে লেখিকা বলতে চাচ্ছেন। দ্য বয় ওয়াজ প্রবাবলি 12 years old বাট আন্ডারসাইজড। বালকটির বয়স সম্ভবত 12 বছর ছিল, কিন্তু সে ছোট। আন্ডারসাইজ মানে সে কিন্তু ছোট, বয়সের তুলনায় কিন্তু আন্ডারসাইজড, ছোট। হি রোড ওভারঅলস অ্যান্ড আ টর্ন শার্ট অ্যান্ড ওয়াজ বেয়ারফুটেড। ওভারঅল মানে হচ্ছে এক ধরনের পোশাক, আমরা এটাকে ট্রাউজারও বলতে পারি। ট্রাউজার, এক ধরনের ট্রাউজার আর কি। সে কিন্তু ট্রাউজার পরেছিল, আর টর্ন শার্ট মানে একটা ছেঁড়া শার্ট সে পরেছিল। আর সে কী ছিল? বেয়ারফুটেড মানে কি? সে খালি পায়ে ছিল। হি সেড আই ক্যান চপ সাম উড টুডে। সে বলল যে আমি আজ কিছু কাঠ কাটতে পারি। এখানে এই যে 12 বছরের একটি ছেলে এসে বলল যে আমি আজ কিছু কাঠ কাটতে পারি। লেখিকা কি বলল? আই সেড বাট আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। আমি বললাম কিন্তু এতিমখানা থেকে একটা ছেলে আসার কথা। লেখিকা কিন্তু বিশ্বাস করতে পারছে না যে এরকম একটা ছোট ছেলে কাঠ কাটবে। তাই কিন্তু লেখিকা বলছে যে সবই ঠিক আছে, কিন্তু এতিমখানা থেকে আমার একটা ছেলে আসার কথা আজকে
কাঠ কাটার জন্য। এখন ছেলেটি বলল যে আই অ্যাম দ্য বয়, যে আমি সেই ছেলে। তখন কিন্তু লেখিকা অবাক হয়ে বলল, ইউ, বাট ইউ আর এ স্মল, তুমি, কিন্তু তুমি তো ছোট। এরপরে ছেলেটি অনেক সুন্দর করে জ্ঞানীর মতো বলল যে সাইজ ডাজ নট ম্যাটার চপিং উড, হি সেড। সে বলতেছে যে সাইজ অর্থাৎ আকারের কোনো ব্যাপার নাই কাঠ কাটার জন্য। এক কথায় কাঠ কাটার জন্য সাইজ কোনো ম্যাটার করে না, সাইজে কোনো যায় আসে না। সে 12 বছরের, কিন্তু সে ছোট। এই কাঠ কাটার জন্য ছেলেটি বোঝাতে চাচ্ছে যে সাইজ কোনো ব্যাপার নয়। Some of the big boys don't chop wood. I've been chopping wood at the orphanage a long time. সে কিন্তু অনেক গ্যারান্টি দিয়ে বলছে যে অনেক বড় বড় ছেলে রয়েছে কিছু, তারা কিন্তু ভালোভাবে কাঠ কাটতে পারে না, আর আমি এই এতিমখানায় দীর্ঘদিন ধরে কাঠ কাটছি। এটা কিন্তু ওই ছেলেটি বলল, অনেক কনফিডেন্টলি বলল। ওকে, এরপরে লেখিকা বলল, ভেরি ওয়েল, দ্যার ইজ দ্য অ্যাক্স, গো অ্যাহেড অ্যান্ড সি হোয়াট ইউ ক্যান ডু। তো বললো যে ভালো, ঠিক আছে, যে সেখানে অ্যাক্স মানে হচ্ছে কুঠার, ওখানে কুঠার আছে, তো এগিয়ে যাও আর দেখো তুমি কি করতে পারো। এটা লেখিকা বলল। লেখিকা এটা বলার পরে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ দরজা বন্ধ করে সে কাজে ফিরে গেল। লেখিকা মানে সে যখন কুঠার হাতে নিয়ে কাটতে গেল, লেখিকাও দরজা বন্ধ করে তার কাজে চলে গেল। সে কী করলো? হি বিগেন টু চপ। চপ তো আমি আগে বলেছি, চপ মানে হচ্ছে কাটা, কাঠ যেটা, সে কিন্তু কাটতে শুরু করলো, অর্থাৎ কাঠ কাটতে শুরু করলো। দ্য ব্লোজ ওয়ার রিদমিক অ্যান্ড স্টেডি অ্যান্ড শর্টলি আই হ্যাড ফরগেটেন হিম and the sound no more of an interruption than a consistent rain. এখানে ব্লোজ মানে হচ্ছে কোপ। তোমরা জানো যে কাঠ কাটার জন্য এটা যে কুড়াল আছে, এই কুড়াল দিয়ে কিন্তু কোপ দিতে হয় কাঠের উপরে। এখানে যে কোপটা দিচ্ছে, এই কোপটা কিন্তু হচ্ছে রিদমিক, মানে ছন্দময়, একটা ছন্দ রয়েছে। তোমরা দেখবে প্রফেশনাল যারা কাঠুরে, তারা যখন আঘাত করে এর মধ্যে কিন্তু একটা ছন্দ থাকে, হ্যাঁ। আর কিছু হলো স্টেডি, স্থির, মানে যখন সে কোপটা দিচ্ছে কোনো দিকে কিন্তু কুড়ালটা যাচ্ছিল না, একদম স্থির হয়ে কিন্তু একটা ছন্দময় গতিতে সে কিন্তু কাঠ কাটছে। শর্টলি আই হ্যাড ফরগেটেন হিম, তারপর বলছে যে অল্প সময়ের মধ্যেই আমি তাকে ভুলে গিয়েছিলাম। শব্দটি আর বিরক্তির মতো মনে হচ্ছিল না, বরং এটি ধারাবাহিক বৃষ্টির মতো মনে হচ্ছে। মানে এই শব্দটা, কাঠ কাটা শব্দটা এতটাই আসলে ছন্দময় ছিল যে সেটা কিন্তু এক ধরনের কি ধারাবাহিক বৃষ্টির মতো, ধারাবাহিক বৃষ্টির মতো। এবং এটা কিন্তু লেখককে, যে লেখিকা ছিল, এটা কিন্তু লেখিকাকে বিরক্ত করছিল না। আই সাপোজ অ্যান আওয়ার and a half past and I heard the boy's steps on the cabin stool. I মানে লেখিকা, সাপোজ মানে মনে করা, তো আমি মনে করি, অর্থাৎ লেখিকা মনে করছে যে 1 ঘন্টা আধা সময়, মানে প্রায় 1.5 ঘন্টা পেরিয়ে গেল। এবং লেখিকা এখানে বয়েজ স্টেপ মানে বালকটি পায়ের শব্দ, স্টেপ মানে হচ্ছে পায়ের শব্দ, কেবিন স্টুপ মানে হচ্ছে সিঁড়িতে, কেবিনের সিঁড়িতে ওই ছেলেটির পায়ের শব্দ কিন্তু শুনতে পেল লেখিকা। দ্য বয় সেড আই হ্যাভ টু গো টু সাপার নাও। বালকটি বলল যে আমাকে এখন রাতের খাবারের জন্য যেতে হবে। সাপার মানে হচ্ছে রাতের খাবার। হি সেড আই ক্যান কাম অ্যাগেইন টুমোরো। এবং সে বলল যে আমি আগামীকাল আবার আসতে পারি, ছেলেটি বলল। আই সেড, অর্থাৎ লেখিকা বলল, I will pay you now for what you have done, thinking I should probably have to insist on an older boy. আমি বললাম, অর্থাৎ লেখিকা বলল যে তুমি যা করেছো সে কাজের জন্য আমি তোমাকে টাকা দেব, অর্থাৎ কিছু পরিশোধ করব কাজের জন্য। এবং এখানে লেখিকা মনে মনে ভাবলাম, অর্থাৎ
সম্ভবত আমাকে একজন বয়স্ক ছেলেকে কাজের জন্য নিতে হবে। অর্থাৎ লেখিকা কিন্তু এটা মনে মনে ভাবছে যে আমি এখন তোমাকে কিছু টাকা এখন দিয়ে দেবো, আর লেখিকা কিন্তু মনে মনে ভাবছে যে সম্ভবত তাকে একটা বড় ছেলে নিতে হবে, মানে একটা বয়স্ক ছেলে নিতে হবে কাজের জন্য, কারণ ওনার কাছে মনে হচ্ছে এই ছোট ছেলেটি 12 বছর ছেলেটি কাটার উপযুক্ত নয়। সেজন্য সে কিন্তু ওই সেন্স থেকে এই কথাটা বলেছে যে আমি তোমাকে এখন টাকা দিয়ে দেবো তুমি যে কাজ করেছো সে কাজের উপরে। এবং সে সম্ভবত এটা মনে মনে ভাবলো যে তাকে অবশ্যই একজন বয়স্ক ছেলে নিতে হবে। উই ওয়েন্ট টুগেদার ব্যাক অফ দ্য কেবিন। আমরা কেবিনের পিছনে গেলাম। আমরা মানে হচ্ছে লেখিকা এবং লেখিকার সাথে যে ছিল এরা সবাই কোথায় গেল? কেবিনের পিছনে গেল। অ্যান অ্যাস্টনিশিং অ্যামাউন্ট অফ সলিড উড হ্যাড বিন কাট। একটি অবিশ্বাস্য পরিমাণ শক্ত কাঠ কাটা হয়েছে। অ্যাস্টনিশিং মানে হচ্ছে অবিশ্বাস্য, আশ্চর্যজনক। সলিড মানে হচ্ছে শক্ত, উড মানে কাঠ, ঠিক আছে, কাটা হয়েছে। বাট ইউ হ্যাভ ডান অ্যাজ মাচ অ্যাজ আ ম্যান আই সেড। কিন্তু লেখিকা বললো যে তুমি একজন পূর্ণবয়স্ক মানুষের মতোই এই কাজগুলো করেছো, অর্থাৎ কাঠ কেটেছো। ওকে, দিস ইজ এ স্প্লেন্ডিড পাইল। এটি একটা চমৎকার স্তূপ হয়েছে, মানে ওই ছেলেটি কাঠ কেটে কেটে স্তূপ করে ফেলেছে। ঠিক একজন পূর্ণবয়স্ক মানুষ যেভাবে কাঠ কাটে সে কিন্তু ঠিক সেইভাবেই কাঠ কেটে একটা স্প্লেন্ডিড মানে কি? চমৎকার। স্প্লেন্ডিড, পাইল মানে স্তূপ। সে কাঠ কেটে একটা চমৎকার স্তূপ করে ফেলেছে লেখিকার জন্য। আই লুকড অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম। এবার কিন্তু লেখিকা, অর্থাৎ আমি সত্যিই প্রথমবারের মতো তাকে দেখলাম। অর্থাৎ ছেলেটিকে কিন্তু খুব ভালো করে দেখেনি। স্তূপ দেখার পরে লেখিকা এই প্রথমবারের মতো তাকে খুব ভালো করে দেখলো। হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স অ্যান্ড হিজ আইস ভেরি ডিরেক্ট ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই হোয়েন রেইন ইজ পেন্ডিং গ্রে উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকিউলাস ব্লু। তার চুলগুলো কেমন ছিল? ভুট্টার শখগুলো রঙের মতো। ভুট্টার কীরকম? স্বর্ণালী। তো তার চুলগুলো ছিল স্বর্ণালী, সোনার মতো আর কি। হ্যাঁ, এবং তার চোখ ছিল খুব সোজা, ডিরেক্ট মানে হচ্ছে একদম সে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এরকম ইনোসেন্ট, ঠিক আছে। আর পাহাড়ের আকাশের মতো যখন বৃষ্টি আসছে, এখানে হচ্ছে যে ওয়ার লাইক দ্য মাউন্টেন স্কাই। তার চোখটা কেমন ছিল তা কিন্তু চোখের বর্ণনা দিচ্ছে যে এখানে মাউন্টেন স্কাই অর্থাৎ পর্বতের উপরে যে আকাশটা, এই আকাশটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো তার চোখগুলো কিন্তু এরকম সুন্দর। মনে হচ্ছে রেইন ইজ পেন্ডিং। রেইন কিন্তু বৃষ্টি কিন্তু পেন্ডিং অবস্থায় আছে, বৃষ্টি হবে এরকম ভাব। মানে তার চোখে বর্ণনা দিচ্ছে। একটা হচ্ছে যে গ্রে মানে কি? ধূসর। উইথ আ শ্যাডোয়িং অফ দ্যাট মিরাকিউলাস ব্লু। মিরাকিউলাস মানে হচ্ছে অলৌকিক, মানে অলৌকিক নীলের ছায়া, ধূসর, ঠিক আছে, তার চোখের বর্ণনা দিচ্ছে। এবং এখানে একটা কথা লেখিকা বলছেন, দ্য রেইন ইজ পেন্ডিং। তার মানে ছেলেটি ইনোসেন্ট, তার চোখে সবসময় পানি লেগে থাকতো, জল লেগে থাকতো, চোখের জল লেগে থাকতো, মনে হয় সেটি কেঁদে ফেলবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে, মানে এরকমই ইনোসেন্ট ছিল। তো লেখিকা তার চোখে বর্ণনা দিল তার চোখটা কীরকম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বললেন যে হোয়েন রেইন ইজ পেন্ডিং। ওকে, ইউ মে কাম টুমোরো আই সেড অ্যান্ড আই থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন লেখিকা বলল যে, আমি বললাম মানে লেখিকা বলল যে তুমি কাল আসতে পারো এবং তোমাকে অনেক ধন্যবাদ। হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক বাট কুড নট অ্যান্ড টার্নড অ্যাওয়ে। তো এখন হি মানে ওই ছেলেটি আমার দিকে একবার তাকাচ্ছে অ্যাট দ্য কয়েন, আর মুদ্রার দিকে একবার তাকাচ্ছে, অর্থাৎ লেখিকা যে টাকা দিয়েছে সে টাকার দিকে একবার তাকাচ্ছে এবং আবার আরেকবার লেখিকার দিকে তাকাচ্ছে। সিমড মানে হচ্ছে মনে হওয়া। তো মনে হলো সে কিছু বলতে চায়, মানে ওয়ান্টস টু স্পিক, ওই সেটা কিছু বলতে চায় বাট কুড নট, কিন্তু সে বলতে পারলো না। অ্যান্ড টার্নড অ্যাওয়ে মানে কি? সে ফিরে গেল। অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ ওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং।
অ্যাট ডেলাইট মানে হচ্ছে ভোরে, ভোরে কাঠ কাটার শব্দে আই মানে লেখিকা কি হয়েছে, তার ঘুম ভেঙে গেছে, তার মানে সে আধা জাগ্রত হয়েছে। মানে আমরা অনেকে ঘুমাই না, যে অর্ধেকটা জেগে আছি আর অর্ধেকটা ঘুমাচ্ছি, এটাকে বলা হয় হাফ ওয়েকেন্ড। তো এই কাঠ কাটার শব্দে লেখিকা কিন্তু আধা জাগ্রত হয়ে গেছে। অ্যাগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার দ্যাট আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ। এখন সে ঘুমের এমন টেক্সচার মানে কি, টেক্সচার মানে হচ্ছে ধরন, মানে ঘুমের ধরনটা এরকমই ছিল যে আবার সে দ্রুত ঘুমিয়ে পড়লো আর কি লেখিকা। হ্যাঁ, হোয়েন আই লেফট মাই বেড ইন দ্য কুল মর্নিং দ্য বয় হ্যাড কাম অ্যান্ড গন অ্যান্ড এ স্টেক অফ কাইন্ডলিং ওয়াজ নিট অ্যাগেনস্ট দ্য কেবিন ওয়াল। এখন এখানে বলা হচ্ছে মানে লেখিকা, যখন আমি সকালে বিছানা ছেড়ে বের হলাম, মানে লেখিকা যখন সকালে বিছানা ছেড়ে বের হলো, তখন সে দেখছিল যে ছেলে এসেছিল, মানে ছেলেটা এসেছিল ও চলে গিয়েছিল, মানে সে তার কাট কাটা শেষ করে চলে গিয়েছে। কখন এসছে কখন গেছে এটা কিন্তু লেখিকা অনুমান করতে পারেনি। ওই যে লেখিকা হাফ ওয়েকেন্ড ছিল কাট কাটার শব্দে, এবং তার ঘুমের ধরনটা, টেক্সচার মানে ধরন, এই ধরনটা এরকম ছিল যে সে আবার দ্রুত ঘুমিয়ে পড়েছে। তাই ওই ছেলেটি কখন এসেছে আর কখন গেছে, অর্থাৎ তার কাজ শেষ করে সে কিন্তু বুঝতে পারেনি। আর এখানে হচ্ছে কাইন্ডলিং, কাইন্ডলিং মানে হচ্ছে আগুন জ্বালাবার উপকরণ। তো এটা কোথায় ছিল, কেবিনের দেওয়ালের পাশে আগুন জ্বালাবার উপকরণ কাঠের স্তূপ ছিল, অর্থাৎ সে কাঠগুলো কেটে, এটাকে বলা হচ্ছে কাইন্ডলিং, মানে আগুন জ্বালাবার উপকরণকে ইংরেজিতে বলা হয় কাইন্ডলিং। তো এই স্টেক মানে যা সে সাজিয়ে রেখেছে মানে ওয়ালে, তো এটা সে করে গেছে কিন্তু লেখিকা বুঝতে পারে নাই। ওকে, হি কেম অ্যাগেইন আফটার স্কুল ইন দ্য আফটারনুন অ্যান্ড ওয়ার্কড আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ। সেই স্কুল ছুটির পরে বিকেলে আবার এলো, এবং এতক্ষণ কাজ করলো যতক্ষণ না এতিমখানায় ফিরে যাওয়ার সময় হলো, অর্থাৎ তার এতিমখানায় যাওয়ার একটা সময় আছে, এই সময় না হওয়া পর্যন্ত সে কিন্তু কাজ করেছিল, এবং স্কুল ছুটির পরে সে বিকেলবেলায় এসেছিল। ওকে, হিজ নেম ওয়াজ জেরি, হি ওয়াজ 12 years old অ্যান্ড হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। এতক্ষণে কিন্তু আমরা সেই এতিম সেটার নাম জানলাম, তার নাম হচ্ছে জেরি। তার বয়স ছিল কত, 12 বছর, এবং যখন তার বয়স ছিল 4 বছর তখন সে এতিমখানায় এসেছিল। আই কুড পিকচার হিম অ্যাট 4 উইথ দ্য সেম গ্রে ব্লু আইস অ্যান্ড দ্য সেম ইন্ডিপেন্ডেন্স। আমি মানে হচ্ছে লেখিকা তাকে 4 বছর বয়সে কল্পনা করলো, যে সে 4 বছর বয়সে কেমন ছিল, এটা কিন্তু লেখিকা কল্পনা করলো, এবং সে কল্পনায় দেখতে পারলো যে একই গম্ভীর ধূসর নীল চোখ, হ্যাঁ, এবং একই স্বাধীনতা, মানে তার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্স রয়েছে, এবং তার চোখের যে কালার সে একই রকম রয়েছে। এটা কিন্তু লেখিকা 4 বছর বয়সে আসলে সে তার চোখটা কেমন ছিল সেটা কিন্তু সে কল্পনা করলো। তারপর সে এটা তার চরিত্র বর্ণনা করার জন্য যে শব্দটা সেটা সম্পর্কে বলল, নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। না, যে শব্দটি আমার মনে আসে তা হলো সততা, অর্থাৎ তার সম্পর্কে যে শব্দটা ব্যবহার করা যায় তা হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ সততা। ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। তো এই যে ইন্টিগ্রিটি যে শব্দটা এখন লেখিকা বর্ণনা করছেন যে এটা সাহসের উপর ভিত্তি করে আছে, অর্থাৎ এটা সাহসের উপর প্রতিষ্ঠিত, কিন্তু এটা সাহসীর থেকে বেশি। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। এটা সৎ কিন্তু এটা সততার চেয়ে বেশি। ইন্টিগ্রিটি শব্দটা যেরই ক্ষেত্রে যে ব্যবহার করা হয়েছে তাকে পরিচয় করে দেওয়ার জন্য, তাকে বর্ণনা করার জন্য, সেই শব্দটা সম্পর্কে লেখিকা বলছেন। দ্য এক্স হ্যান্ডল ব্রোক ওয়ান ডে। একদিন কি হলো, কুঠারের হাতলটা ভেঙে গেল। জেরি যে হাতল, যে কুঠার দিয়ে আসলে সে কাঠ কাটছিল, এটা একদিন যে হাতলটা এটা ভেঙে গেল। জেরি সেট দ্য উড শপ অ্যাট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট। জেরি বলল যে এতিমখানার কাঠের দোকান এটি মেরামত করবে। রিপেয়ার মানে কি, মেরামত করা। ওকে, আই ব্রোট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট।
আমি মানে হচ্ছে লেখিকা কাজের বা মেরামতের জন্য টাকা নিয়ে এসেছিল, কিন্তু সে তা গ্রহণ করেনি, অর্থাৎ জেরি কিন্তু এটা নেয়নি টাকাটা। ঠিক আছে, অর্থাৎ রিপেয়ার করার জন্য লেখিকা কিছু টাকা নিয়ে এসেছিল, কিন্তু জেরি সেটা নিতে অস্বীকৃতি প্রকাশ করেছিল। সে কিন্তু ওই যে তাকে কিন্তু বলা হয়েছে সেম ইন্ডিপেন্ডেন্স, তার কিন্তু স্বাধীনতা রয়েছে এবং তার ভিতরে কিন্তু ব্যক্তিত্ব রয়েছে। তো সে কিন্তু বললো যে আই উইল পে ফর ইট, হি সেড। সে বললো যে আমি এর জন্য টাকা দেব। জেরি বলল যে আমি এটার জন্য পে করব, কারণ এটা আমি ভেঙেছি। মানে তার ভিতরে ব্যক্তিত্ব আছে, তার ভিতরে ইন্ডিপেন্ডেন্স রয়েছে। আই ব্রোক ইট, আই ব্রট দ্য এগস ডাউন কেয়ারলেস। সে বলল যে আমি এটা ভেঙেছি, আমি কুঠারটি অসতর্কভাবে নামিয়েছিলাম। অর্থাৎ জেরি বলছে যে আমি সতর্ক ছিলাম না কুঠার নামানোর সময়, এজন্য কিন্তু হাতলটা ভেঙে গেছে, এজন্য আমি দায়ী, এজন্য আমি এটা পে করব, এটা কিন্তু জেরি বলছে। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। কিন্তু লেখিকা তাকে বোঝানোর চেষ্টা করছে যে কেউ প্রতিবার সঠিকভাবে আঘাত করতে পারে না, অর্থাৎ সবাই সঠিকভাবে কুঠারটা চালাতে পারে না, কোনো এক সময় এটা ব্যতিক্রম হতে পারে। লেখিকা কিন্তু বোঝানোর চেষ্টা করছে। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডল, আইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট। লেখিকা বলছে যে হাতলের কাঠে দোষ ছিল, আমি সেই লোকটির সাথে কথা বলবো যিনি এটি কিনেছিলেন। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি। তো তখনই কিন্তু সে টাকাটা গ্রহণ করলো, যখন সে বলল যে আমি সেই লোকটার সাথে কথা বলবো যিনি এটি কিনেছিলেন। আর দোষটা কোথায় ছিল? হাতলের কাঠের দোষটা ছিল। ওকে, হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস। কেয়ারলেসনেস মানে হচ্ছে অসতর্ক ভাব। তো এখন সে নিজে অসতর্কভাবে পিছনে দাঁড়িয়েছিল, অর্থাৎ জেরি। হ্যাঁ, হি ওয়াজ ফ্রি উইল এজেন্ট অ্যান্ড হি চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক অ্যান্ড ইফ হি ফেল্ড হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ। সাবটারফিউজ মানে হচ্ছে অজুহাত, এক্সকিউজ যেটা। ফ্রি উইল এজেন্ট মানে হচ্ছে স্বাধীন চেতার অধিকারী। মানে জেরি ছোট হলেও সে কিন্তু স্বাধীন চেতা, সে স্বাধীনভাবে ভাবে, স্বাধীনভাবে কাজ করে, যেটা ভালো মনে করে সেটাই করে, এটাকে বলা হয় ফ্রি উইল এজেন্ট। তো সে স্বাধীন ইচ্ছার অধিকারী ছিল, আর সে চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক মানে সে যত্নশীল কাজ করতে বেছে নিত। আর যদি কোনো কাজ করতে সে ব্যর্থ হতো, সাবটারফিউজ মানে কি, কোনো প্রকার অজুহাত ছাড়াই এটার সকল দায়িত্ব সে গ্রহণ করত। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, দ্য গ্রেসাস থিং দ্যাট উই ফাইন্ড ডান অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট। আননেসেসারি থিং মানে অপ্রয়োজনীয় কাজ করতো, অর্থাৎ জেরি লেখিকার জন্য অপ্রয়োজনীয় মানে হচ্ছে যে কাজটা তাকে করতে বলা হয়নি সেও সে কাজটা করতো লেখিকার জন্য। দ্য গ্রেসাস থিং, গ্রেসাস মানে হচ্ছে মহামূল্যবান, যদিও কাজটা অনেক মহামূল্যবান। তো এই ধরনের কাজ যারা করে এটা কিন্তু একটা মহান হৃদয়ের দ্বারাই কিন্তু করে থাকে, অর্থাৎ জেরির ভিতরে একটা গ্রেট হার্ট ছিল, মানে মহান হৃদয় ছিল, সেই হৃদয়ের দ্বারাই কিন্তু সে লেখিকার জন্য অপ্রয়োজনীয়, অর্থাৎ লেখিকার যে কাজ করতে বলেনি সে কাজগুলো সে করেছে। থিংস নো ট্রেনিং ক্যান টিচ, ফর দে আর ডান অন দ্য ইনস্ট্যান্ট উইথ নো প্রিডিকেটেড এক্সপেরিয়েন্স। তো এখানে বলা হচ্ছে যে এমন জিনিস যা কোনো প্রশিক্ষণ শেখাতে পারে না, অর্থাৎ সে যে নিজে নিজে কাজটা করছে লেখিকার জন্য, এটাতে কেউ কিন্তু তাকে প্রশিক্ষণ দেয়নি। কারণটা হচ্ছে সে কাজগুলো ইনস্ট্যান্ট মানে কি, তৎক্ষণাৎ সে করছে, যখন সে ভাবছে তখনই সে করছে। প্রিডিকেটেড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত, এক্সপিরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, মানে তার পূর্ব নির্ধারিত অভিজ্ঞতা ছাড়াই সে মুহূর্তের মধ্যে কাজগুলো করছে, এই জন্য তার কোনো প্রশিক্ষণ আগে থেকে ছিল না। হি ফাউন্ড আ কাবি হোল বিসাইড দ্য ফায়ার প্লেস দ্যাট আই হ্যাড নট নোটিসড। কাবি হোল মানে হচ্ছে আরামপ্রদ জায়গা, বা এটাকে আমরা রুম বা অ্যাপার্টমেন্টও বলতে পারি। তো এখন জেরি কিন্তু একটা আরামপ্রদ জায়গা খুঁজে পেয়েছিল বা রুম বা খুঁজে পেয়েছিল, সেটা কোথায়? ফায়ার প্লেস, মানে যেখানে লেখিকা আগুন জ্বালিয়েছিল
এটার পাশে কিন্তু একটা আরামপ্রদ জায়গা সে খুঁজে পেয়েছিল, যেটা লেখিকা এতদিন কিন্তু লক্ষ্য করেনি। There of his own accord, he put kindling and medium wood so that I might always have dry fire material ready in case of sudden wet weather. Of his own accord মানে হচ্ছে নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়। স্বেচ্ছায় সে কী করেছে? কাইন্ডলিং মানে তো আমি আগেই বলেছি, অর্থাৎ আগুন জ্বালাবার উপকরণ সে রেখে দিয়েছে। এবং মিডিয়াম যে উড, মানে যেগুলো কাঠ হচ্ছে, মিডিয়াম শব্দটার উপরে কিন্তু এই যে কোটেশন রয়েছে। কেন রয়েছে? মিডিয়াম উড মানে হচ্ছে যে কাঠগুলো আসলে বেশি ছোটও না, বেশি বড়ও না, এরকম কাঠ কিন্তু লেখিকার জন্য রেখেছে। কী হিসেবে রেখেছে? কাইন্ডলিং। কাইন্ডলিং মানে কি? আগুন জ্বালাবার উপকরণ হিসেবে রেখেছে, যাতে করে সাডেন যদি হঠাৎ করে ওয়েট মানে ঠান্ডা চলে আসে, যাতে করে আমি মানে লেখিকা খুব সহজেই শুকনো ফায়ার ম্যাটেরিয়াল প্রস্তুত পেতে পারে, যাতে সহজেই পেতে পারে। সেই জন্য কিন্তু সে মিডিয়াম উডগুলো কেটেছে লেখিকার জন্য। এ স্টোন ওয়াজ লুজ ইন দ্য রাফ ওয়াক টু দ্য কেবিন। তো কেবিনের দিকে যাওয়ার রুক্ষপথে একটা পাথর ঢিলা ছিল, মানে একটা পাথর ছিল, এই পাথরটা ঢিলা ছিল। তো এই পাথরে আঘাত লেগে যে কেউ কিন্তু পড়ে যেতে পারত। তো এটা কিন্তু জেরি খেয়াল করেছে। হি ডাক আ ডিপার হোল অ্যান্ড স্টাডিড ইট অলদো হি কেম হিমসেলফ বাই আ শর্টকাট ওভার দ্য ব্যাঙ্ক। যদিও জেরি নিজেই কিন্তু সংক্ষিপ্ত রাস্তা দিয়ে আসতো, কিন্তু জাস্ট লেখিকার সুবিধার জন্য এই যে ডিপার হোল মানে একটা সে গভীর গর্ত করলো, এই গর্তের মধ্যে যে পাথরটা ঢিলা হয়েছিল সেটা কিন্তু এই গর্তের মধ্যে রেখে দিল, যাতে করে লেখিকা ওই স্টোনে ধাক্কা খেয়ে পড়ে না যায়। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was worthless. আমি দেখলাম যখন আমি তার চিন্তাশীলতার জন্য, তার যে চিন্তাশীলতা, অর্থাৎ সে যে লেখিকার জন্য ভাবছে, লেখিকা কষ্ট হবে যদি সে স্টোনে আঘাত পায়, এই যে তার চিন্তার জন্য লেখিকা কিন্তু কী নিয়ে আসতো, যেহেতু সে ছোটো মানুষ ছিল, ক্যান্ডি চকলেট নিয়ে আসতো আর আপেল নিয়ে আসতো। তো এটা দেখে সে কি থাকতো? ওয়ার্টলেস মানে কি? নির্বাক। সে কোনো কথা বলতো না, সে হতবাক হয়ে থাকতো, নির্বাক হয়ে থাকতো। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন ফর হুইচ হি হ্যাড নো ইউজ, ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ। তো এখন লেখিকা বলছেন যে ধন্যবাদ, অর্থাৎ এইটাই হচ্ছে তার অভিব্যক্তি প্রকাশের সম্ভবত মাধ্যম, থ্যাংক ইউ। কিন্তু সে জেরি কিন্তু তাকে থ্যাংক ইউ বলেনি, এটা কিন্তু লেখিকা ভাবছে যে এই থ্যাংক ইউটা সে বলতে চাচ্ছে, বা তার এটাই কিন্তু অভিব্যক্তি, মানে এইটাই তার চেহারার ভিতরে ফুটে উঠছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যেটা তার ব্যবহার করার প্রয়োজন ছিল না, কারণ তার যে কার্টেসি, তার যে ভদ্রতা, কার্টেসি মানে কি? জেন্টালিটি, অর্থাৎ ভদ্রতা, এটা কেমন ছিল? ইনস্টিংক্টিভ মানে কি? সহজাত ছিল। যারা জন্ম থেকেই এই কোয়ালিটিগুলো অর্জন করে, তো তার চেহারার মধ্যে ওরকম একটা এক্সপ্রেশন ফুটে উঠেছিল যে থ্যাংক ইউ একটা ভাব ফুটে উঠেছিল জেরির মধ্যে, কিন্তু জেরি মুখ ফুটে বলেনি, এটা কিন্তু লেখিকা ফিল করতে পেরেছে। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড মি অ্যান্ড আ curtain lifted so that I saw deep into the clear well of his eyes, and gratitude was there, and affection sobbed over the firm granite of his character. সে শুধু উপহার এবং আমার দিকে তাকালো, মানে সে কিন্তু কোনো শব্দ বলছে না মুখ দিয়ে, সে একবার উপহারের দিকে তাকাচ্ছে, একবার লেখিকার দিকে তাকাচ্ছে। তো এখন কি হলো? একটা পর্দা উঠলো, যাতে আমি তার চোখের পরিষ্কার কূপের গভীরভাবে দেখতে পেলাম, ঠিক আছে। তার মানে সে খুব ভালোভাবে খেয়াল করলো, লেখিকা তাকে দেখলো, তো তাকে তার চোখের দিকে তাকালো। তো সে কি দেখলো? লেখিকা দেখলো যে তার চোখের মধ্যে, অর্থাৎ তার এক্সপ্রেশনের ভিতরে গ্র্যাটিটিউড ছিল। গ্র্যাটিটিউড মানে কি? কৃতজ্ঞতা ছিল। আর কি ছিল? স্নেহ ছিল, এবং ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এবং তার চরিত্রের ভিতরে একটা দৃঢ়তা ছিল, মানে সে তার ভিতরে একটা ব্যক্তিত্ব রয়েছে জেরির মধ্যে, এটা কিন্তু লেখিকা ফিল করতে পেরেছিল। হি বিকেম ইন্টিমেট অফকোর্স উইথ মাই পয়েন্টার প্যাড। তো এখানে তার যে পোষা কুকুর রয়েছে, সে কিন্তু এই পোষা কুকুরের অবশ্যই অনেক বেশি ঘনিষ্ঠ হয়েছিল জেরি।
দেয়ার ইজ স্ট্রেঞ্জ কমিউনিয়ন বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ। তো একটা বালক এবং একটা কুকুরের ভিতরে একটা অদ্ভুত সম্পর্ক আছে। কমিউনিয়ন মানে কি? রিলেশন, সম্পর্ক রয়েছে। পারহ্যাপস দে পোজেস দ্য সেম সিঙ্গলনেস অফ স্পিরিট অ্যান্ড দ্য সেম কাইন্ড অফ উইজডম। সম্ভবত তাদের মধ্যে একই আত্মার এককতা আছে, অর্থাৎ এবং একই ধরনের জ্ঞান রয়েছে। এই জন্য তাদের দুজনের ভিতরে অনেক মিল। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন বাট ইট এক্সিস্ট। এটা ব্যাখ্যা করা কঠিন এবং এটি কিন্তু বিদ্যমান আছে। অর্থাৎ লেখিকা এখানে বলতে চাচ্ছে যে একটা বালক একটা কুকুরের ভিতরে একটা অদ্ভুত সম্পর্ক আছে এবং তারা আসলে একই স্পিরিট দিয়ে তৈরি হয়েছে এবং তারা একই জ্ঞানের অধিকারী। লেখিকা বলছে যে এটা আসলে ব্যাখ্যা করা খুব কঠিন, তবে এটা রয়েছে, তাদের ভিতরে এরকম একটা সম্পর্ক রয়েছে। When I went across the state for a weekend, I left the dog in Jerry's church. তো এখন এখানে সপ্তাহ শেষে লেখিকা যখন বাইরে গিয়েছিল তখন এই কুকুরটিকে জেরির দায়িত্বে আসলে রেখে গিয়েছিল। My return was belated and fog filled the mountain passes so ceaselessly that it was Monday noon before I reached the cabin. চেসরাসলি মানে কি? বিপজ্জনকভাবে। মাই রিটার্ন মনে হচ্ছে লেখকের আসতে দেরি হচ্ছিল, বিলম্ব হচ্ছিল, মানে বিলেটেড মানে কি? ডিলেট, বিলম্ব হচ্ছিল। কারণ ফগ মানে কুয়াশা, ফিল্ড মানে একদম পূর্ণ করে রেখেছে, মাউন্টেন পাস অর্থাৎ পর্বতের রাস্তাগুলো কুয়াশায় ঢাকা ছিল মারাত্মকভাবে। হ্যাঁ, ট্রেসাসলি মানে কি? বিপজ্জনকভাবে বা মারাত্মকভাবে ঢাকা ছিল, সেই জন্য কিন্তু লেখিকার আসতে বিলম্ব হচ্ছিল। আর এটা ছিল সোমবার দুপুরবেলা, বিফোর আই রিচ দ্য কেবিন, অর্থাৎ কেবিনে পৌঁছার আগে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে সোমবার দুপুরবেলা, অর্থাৎ সোমবার দুপুরে লেখিকা কিন্তু কেবিনে ফিরে আসলেন। দ্য ডগ হ্যাড বিন ফেড অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং। কুকুরটিকে সেই সকালে খাওয়ানো এবং যত্ন নেওয়া হয়েছিল। কে করেছে? অবশ্যই জেরি করেছে। জেরি কেইম আর্লি ইন দ্য আফটারনুন অ্যাংশাস। জেরি উদ্বিগ্ন মনে দুপুরে আগে এলো। উদ্বিগ্ন মনে মানে একটা তার ভিতরে অ্যাংজাইটি ছিল, অর্থাৎ উদ্বিগ্নতা ছিল। তো সে বিকেলে আসলো। দ্য সুপারিনটেন্ডেন্ট সেড নোবডি উড ড্রাইভ দ্য ফক ইন দ্য ফক হি সেড। তো সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন যে কেউ কুয়াশায় গাড়ি চালাবে না, মানে কেউ গাড়ি চালাতে পারে না কুয়াশায়। আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডন্ট কাম। আমি এসেছিলাম গত রাতে এবং তুমি আসোনি। এটা কিন্তু সুপারিনটেন্ডেন্ট বলছে। সো আই ব্রট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং। তাই আমি পোষা প্রাণীটির জন্য আমার সকালের নাস্তা কিছু নিয়ে এসেছিলাম। আই উডন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম। আমি তার জন্য কিছু ঘটতে দিতাম না। তো এটা কিন্তু লেখিকার টেনশন ছিল তার এই পোষা প্রাণীটির জন্য, সেজন্য কিন্তু সে সকালবেলায় কিছু খাবার নিয়ে এসেছিল। তো এখন জেরি তার সমস্ত দায়িত্ব আসলে পালন করেছে লেখিকার অনুপস্থিতিতে। যেহেতু লেখিকা তাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল, তার পোষা কুকুরের দায়িত্ব দিয়ে গিয়েছিল, সে সমস্ত দায়িত্ব পালন করেছে। একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম অংশটি শেষ করলাম। আশা করি দ্বিতীয় অংশটি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।